2-4 দিনের মধ্যে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি। এলিট ফরম্যাটে মুশফিকের ১০০তম ম্যাচ ঘিরে থাকবে বিশেষ আয়োজন, বাড়ছে নির্বাচক প্যানেলের পরিধি। ওয়ানডের সুখস্মৃতি সঙ্গী করে টি-20 সিরিজ খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট দল। হতাশা ঘোচানোর আশা নিয়ে বন্দর নগরীতে ওয়েস্ট ইন্ডিজ। 2027 বিশ্বকাপ মাথায় রেখে টাইগারদের প্রস্তুতির জন্য পরিকল্পনা সাজাচ্ছে বোর্ড। ঢাকা প্রিমিয়ার লিগের বাইরে 8 দল নিয়ে আলাদা ওয়ানডে টুর্নামেন্টের উদ্যোগ। শনিবার শুরু হচ্ছে এনসিএল লঙ্গার ফরম্যাটের খেলা। একাধিক দল নিয়ে অভিযোগ, স্কোয়াড বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সাবেক প্রধান নির্বাচক নান্নুর। কিছু জিনিস আমাকে পার্সোনালি ভালো লাগে না, যেটা যে ফিটনেস টেস্ট আপনি পাস করেন না, আপনি অ্যালাউ করে দিয়েছেন খেলা। এবং নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলবেন হামজারা। ভারত ম্যাচের প্রস্তুতির জন্য ফ্রেন্ডলি গেমে নামার আগ্রহ দেখিয়েছেন এই লেস্টার সিটি তারকা। সমিতকে পেতে চলছে চেষ্টা। শুরুতেই ক্রিকেট। 2 থেকে 4 দিনের মধ্যে নতুন টেস্ট অধিনায়ক পেতে যাচ্ছে টাইগাররা। আয়ারল্যান্ড সিরিজ বিশেষ হবে মুশফিকুর রহিমের কারণেও। অভিজ্ঞ ক্রিকেটারের ১০০তম টেস্ট স্মরণীয় করতে নানান পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি, এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে গাজী আশরাফ লিপুর ওপর চাপ কমাতে খুব শীঘ্রই বর্ধিত করা হবে নির্বাচক প্যানেল। নির্বাচক পদ ছেড়ে আব্দুর রাজ্জাক এখন বিসিবি পরিচালক। দেশের ক্রিকেটে তার নতুনভাবে অবদান রাখার ইচ্ছায় শূন্যতা জাতীয় দলের সিলেকশনে। সেখানে নতুন করে নিয়োগ দেয়া হয়নি কাউকে। দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে উপযুক্ত নির্বাচক নির্বাচনটা যে কঠিন তা মেনে নিলেন খোদ ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নিজেই। তবুও গাজী আশরাফ লিপুর ওপর চাপ কমাতে দ্রুতই একটা প্যানেল তৈরি করবে বিসিবি। সিলেক্টরদের কাজ কিন্তু শুধু জাতীয় দল না, তারা লিস্টে দেখবে, ফার্স্ট ক্লাস দেখবে, আপকামিং প্লেয়ার যারা যেখানেই খেলছে তাদেরকে দেখবে। সে কারণে আমার মনে হয় যে প্যানেলটা বড় হওয়া দরকার এবং এফেক্টিভ হওয়া দরকার। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এমন মাইল ফলক স্পর্শ করবেন সাবেক টাইগার অধিনায়ক, তা নিয়ে বড় পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। সেই সাথে নতুন টেস্ট অধিনায়কের নামটাও চূড়ান্ত হচ্ছে কয়েকদিনে। আশা করছি যে খুবই দ্রুত 2-4 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আমরা জানাবো। 100টা টেস্ট ম্যাচ খেলা একটা বিরাট অর্জন যে কোনো খেলার জন্য। আর আমাদের দেশে এটাই প্রথম হবে এবং এটাকে সেলিব্রেট করা হচ্ছে। এটা শুধু ক্রিকেট বোর্ডই সেলিব্রেট করবে তা না, আমি তো মনে করি যে এটা যারা ক্রিকেট অনুসরণ করে তারা প্রত্যেকেই সেলিব্রেট করবে। কারণ আমি এই প্রশ্নের মুখোমুখি প্রায় হচ্ছে, তার মানে এটা সবাই জানে যে ওর ১৭তম টেস্টের সময় চলে এসছে। এদিকে ডিসেম্বরে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বিসিবি। আয়ারল্যান্ড সিরিজ শেষে আর বিপিএল এর আগে থাকা ফাঁকা সময়ে এই টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নিয়ে এখনও ভাবছে ক্রিকেট বোর্ড। উইন্ডিজের বিপক্ষে তার আগে পাইপলাইন বাজিয়ে দেখার ইঙ্গিত দিলেন ক্রিক অপস চেয়ারম্যান। আয়ারল্যান্ড সিরিজের ইমিডিয়েট পরে এবং বিপিএল এর কিছু আগে শেষ হবে, 2-4 দিন আগে শেষ হবে। তো সেই জন্য ওই টাইম ফ্রেমটা নিয়ে হয়তো আমরা আলাপ আলোচনা করব, কিন্তু খুবই ইনিশিয়াল অবস্থায় আছে। ওই নিয়ে এখনো কোনো কংক্রিট কোনো ডিসকাশন হয়নি। পূর্ণকালীন মেয়াদে মনোবিদ নিয়োগের সিদ্ধান্ত ঝুলে আছে বোর্ডের দেয়া শর্তের ওপরে। আপাতত একজন পছন্দের থাকলেও তিনি পুরো সময় দিতে রাজি নন। তার সাথে দর কষাকষির বিষয়টা চালিয়ে যাচ্ছে বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। 2027 ওয়ানডে বিশ্বকাপের বিবেচনায় প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ। ওয়ানডে পুলককে খেলার মাঝে রাখতে আসন্ন বিসিএল এর পরিবর্তে 8 দল নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের বাইরেও ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বোর্ডের, জানিয়েছেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। টাইগারদের ব্যাটিং গভীরতা নিয়ে শঙ্কিত তিনি। তার মতে মিরপুরের উইকেটই টাইগারদের বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার কারণ। টাইগারদের সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার পথটা এখনও মসৃণ নয়। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে না পেরে হাতছাড়া হয়েছে র্যাঙ্কিংয়ের 6 নম্বরে ওঠার সুযোগ। তারপরও ভাবতে হচ্ছে বিশ্বকাপ নিয়ে। বিসিবির প্রোগ্রাম বিভাগ পরিকল্পনাও সাজাচ্ছে মেগা ইভেন্ট কেন্দ্র করে।
আসছে বছর ফেব্রুয়ারিতে হওয়ার কথা বিসিএল, তবে ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় ভিন্নতা আনতে চায় বোর্ড। পরিকল্পনায় আছে ডিপিএল এর বাইরে আরও একটি লিস্টে টুর্নামেন্ট। 2023 সালে কিন্তু বিশ্বকাপের আগে এনসিএল এর 8টা দল নিয়ে ওডিআই করেছিলাম, আপনারা মনে আছে নিশ্চয়, সিলেটে হয়েছিল। তো সেই জায়গায় কিন্তু একটা প্ল্যান কিন্তু করা আছে যে ওইভাবে আগানোর জন্য। তো এখন সবচেয়ে মুশকিল হয়ে যায় আপনাদের দেশে যেটা, যে গ্রাউন্ডসের ফ্যাসিলিটিটা পাওয়া যায় না, গ্রাউন্ডস পাওয়া যায় না, তারপরে ক্যালেন্ডারটা আমরা সঠিকভাবে রান করতে পারি না। তো এই জায়গাটায় আমাদের 50 ওভার্সের খেলা কিন্তু খালি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট, এটার বাইরে কিন্তু আর নেই। তো আমরা এবার একটা প্ল্যান করছি যে বিসিএল এর টিম না করে এনসিএল এর 8টা টিমকে নিয়ে যদি 50 ওভার্সের একটা, কারণ একটা স্লট খালি আছে ফেব্রুয়ারিতে কোনো ধরনের ক্রিকেট নেই। তো সেই জায়গায় যদি আমরা এটা ব্যবস্থা করতে পারি, অলরেডি প্ল্যান করা আছে এটা। এখন সবচেয়ে মানে আমাদেরকে ডিপেন্ড করতে হয় গ্রাউন্ডসের উপরে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় পেলেও ব্যাটিংটা এখনো চিন্তার কারণ। মিরপুরের উইকেটই বড় অন্তরায় বলছেন নান্নু। উইকেট নিয়ে সবসময় কথাবার্তা বলি সব জায়গায়, কিন্তু স্ট্যান্ডার্ডটা কীভাবে রাখবো এটাও একটা প্রশ্ন দাঁড়িয়েছে। কিন্তু দেখেন স্লো ট্র্যাকে, টার্নিং ট্র্যাকে ইজ ভেরি ডিফিকাল্ট আগে থেকে মাইন্ডসেট করা, আপনি কীভাবে খেলেন। তো আমরা এই ধরনের উইকেটে আপনি ওই ধরনের চিন্তা ভাবনা করতে পারবেন না যে আমি রেডি টু প্লে, আমি গিয়ে খেলবো, বা স্লো ট্র্যাকে, স্পিন ট্র্যাকে যে কোনো সময় আপনি আউট হয়ে যাবেন। তো সুতরাং মাইন্ডসেটের ব্যাপার আছে। আপনাকে একটা যে কোনো ব্যাটসম্যানই কিন্তু একটা প্ল্যান করে যায় যে আমি বেস্ট পসিবল খেলাটা, আমার যতটুকু অ্যাবিলিটি আমি সেটা দিয়ে খেলার চেষ্টা করি। 2026 সালে টি-20 বিশ্বকাপ সংক্ষিপ্ত সংস্করণ নিয়ে বেশি চিন্তিত টিম ম্যানেজমেন্ট। মেগা ইভেন্টের বিবেচনায় স্পোর্টিং উইকেট প্রাধান্য দেওয়ার পক্ষে নান্নু। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজটা চ্যালেঞ্জিং হবে বলে মত তার। টি-20 ক্রিকেটে স্পিনিং ট্র্যাক আশা করাটা ঠিক না, কারণ টি-20 ক্রিকেট আপনাকে স্পোর্টিং উইকেটে খেলতে হবে, ফ্ল্যাট ট্র্যাকে খেলতে হবে, কারণ এখানে দুই দলের জন্যই সমান। যেহেতু শর্টার ভার্সন ক্রিকেট, আপনার এই অল্প সময়ের মধ্যে আপনার বেস্ট পসিবল উইকেটে খেলতে হবে এবং প্লেয়ারদেরও সেরাটা দিতে হবে। তো সুতরাং টি-20 ফরম্যাটের জন্য ও ধরনের চিন্তাভাবনা আসাটা দিস ইজ নেগেটিভ হবে। এখন লিটন দাসের দলের সামনে চ্যালেঞ্জ তাদের ধারাবাহিকতা ধরে রাখা, একই সঙ্গে বৈশ্বিক ইভেন্টে খেলার মতো মানসিকতা তৈরি করা, টপ স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলার জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। শনিবার মাঠে গড়াচ্ছে জাতীয় লিগের 4 দিনের লঙ্গার ফরম্যাটের খেলা। প্রথম দিনে 4টি ভেন্যুতে মাঠে নামবে 8 দল। সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ, ঢাকা খেলবে রংপুরের বিপক্ষে। বরিশাল ও রাজশাহীর প্রতিপক্ষ যথাক্রমে খুলনা, চট্টগ্রাম। তবে এবারের আসরের দল নিয়ে উঠেছে প্রশ্ন। সবচেয়ে বেশি অভিযোগ বরিশাল দল নিয়ে। স্কোয়াড নির্বাচন নিয়ে হতাশ সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন স্বপ্ন, নতুন দিগন্তের প্রতিশ্রুতি দিয়েই মাঠে নেমেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। নতুন করে তিনি আশায় লোকাল ক্রিকেটারদের স্বপ্ন হয়েছে আরও বড়, কিন্তু সেই আশার মাঝে আবারও হতাশা। শুরু হচ্ছে জাতীয় লিগের লঙ্গার ভার্সন, দেশের ক্রিকেটারদের জন্য সবচেয়ে বড় মঞ্চ। তবে বিগত বছরগুলোর মতো এবারও উঠছে প্রশ্ন, দল গঠনে কাদের প্রাধান্য দেয়া হচ্ছে, যোগ্যরা বাদ পড়ছেন কেন? ওই কোয়ালিটির প্লেয়ার হয়তো আমাদের ডিভিশনে নাই, বিকজ অফ আমরা খেলার অপরচুনিটি করে দিতে পারি না। যারা প্রিমিয়ার ডিভিশন এবং ফার্স্ট ডিভিশন খেলেছেন, যারা পারফর্ম করেছেন, ওই ধরনের ক্রিকেটাররাই আমাদের এই টিমে আছেন। এবারেও সবচেয়ে বেশি বিতর্ক বরিশাল দল নিয়ে। গত মৌসুমে হুমকি পেয়ে কোচের দায়িত্ব ছাড়ার ঘটনাও ঘটেছিল সেখানে। এবার সেই দায়িত্বে আশরাফুল, কিন্তু কথা অনুযায়ী কাজ হচ্ছে না বরিশালে। দল থেকে বাদ পড়েই বিসিবি সভাপতির কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন সোহাগ গাজী। অন্যদিকে ফিটনেস পরীক্ষায় সবার উপরে থেকেও বাদ পড়েছেন তরুণ হাফিজুর রহমান, যেখানে 4 দিনের ম্যাচে ফিটনেসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিস্ময়করভাবে ফিটনেস টেস্টে পাস না করেও দলে জায়গা পেয়েছেন তৌহিদুল ইসলাম রাসেল। 33 বছর বয়সী এই ক্রিকেটার সবশেষ এনসিএল খেলেছেন 2018-19 মৌসুমে। নিয়ম অনুযায়ী প্রিমিয়ার লিগ বা প্রথম বিভাগে খেলা বাধ্যতামূলক হলেও রাসেল গত মৌসুমে ব্রাদার্স ইউনিয়ন দলে থাকলেও মাঠে নামেননি কোনো ম্যাচে। তাহলে প্রশ্ন থেকে যায়, পারফর্ম না করে কিভাবে দলে এই ক্রিকেটার? বরিশাল গিয়ে আমিনুল ইসলাম বুলবুল প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় ক্রিকেটাররাই প্রাধান্য পাবে বিভাগীয় দলে, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। বরিশাল দলে অন্তত 5 ক্রিকেটার অন্য বিভাগের। এবারে এনসিএল টি-20তে ঢাকা মেট্রোর হয়ে খেলা শামসুর রহমান শুভ ও আদিল বিন সিদ্দিক নিজের বিভাগে সুযোগ না পেয়ে এখন বরিশালের জার্সিতে। যদিও এক বিভাগের ক্রিকেটার আরেক বিভাগে খেলার নিয়ম রয়েছে, তবে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে প্রশ্ন তোলাই যায়, তারা কি যোগ্য? বরিশালের মতো অন্যান্য বিভাগের দল নির্বাচন নিয়েও উঠছে অভিযোগ। এ নিয়ে হতাশ সাবেক প্রধান নির্বাচক।
কিছু জিনিস আমাকে পার্সোনালি ভালো লাগে না, যেটা যে ফিটনেস টেস্ট আপনি পাস করেন আপনি অ্যালাউ করে দিয়েছেন খেলোয়াড়, তাহলে ফিটনেস টেস্টটা নেওয়ার দরকারটা কিছু। 4 days ম্যাচ কিন্তু অলওয়েজ এক্সপিরিয়েন্স এবং ট্যালেন্টেড ক্রিকেটার এদেরকে মিলিয়ে কিন্তু দলটা রেডি করতে হয়, কারণ 4 days ম্যাচের এক্সপিরিয়েন্সটা কিন্তু যারা আমাদের অনেক দিন খেলে ফেলেছে এদের থেকে কিন্তু ইয়াং প্লেয়ারদের এই লাল বলের ক্রিকেটের শিকার অনেক কিছু আছে। এবারের এনসিএল লঙ্গার ভার্সনে বরিশালের নেতৃত্বে তানভীর ইসলাম, খুলনায় মোহাম্মদ মিঠুন, চট্টগ্রামে শাহাদাত দীপু, ঢাকায় মাহিদুল অঙ্কন, রাজশাহীতে সাব্বির হোসেন, রংপুরে আকবর আলী, সিলেটে জাকির হাসান আর নতুন দল ময়মনসিংহের অধিনায়ক শুভাগত হোম। তামিম হোসেন, সময় সংবাদ। নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই ম্যাচ খেলতে নিজেই আগ্রহের কথা জানান লেস্টার সিটি তারকা। চেষ্টা চলছে সমিত সোমকে পাওয়া নিয়েও। ম্যাচ দুটি সামনে রেখে 30 অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন। এদিকে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সঙ্গে আফগানিস্তান ম্যাচ সাংঘর্ষিক হওয়ায় পরিবর্তন আসতে পারে ক্যাম্পের সূচিতে। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয় না পেলেও প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ ফুটবল দল। এবার লাল সবুজ প্রতিনিধিদের মিশন ভারত বদের। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচে দেখা যাবে হামজা চৌধুরীকে। এ ম্যাচে সমিত সোমকে পেতেও চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। এদিকে কার্ডের কারণে এফসি টুর্নামেন্টে এক ম্যাচে নিষেধাজ্ঞা রয়েছে ফাহমেদুল ইসলামের। এই প্রীতি ম্যাচে তাকে খেলানো হবে কিনা তা নির্ধারণ করবে টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের ম্যাচটাতে আপনার হামজাও খেলবে, এটুকু আশ্বস্ত করেছে সে যে এই ম্যাচটা সে খেলবে। সমিত সোমেরও খেলার সম্ভাবনা আছে। ম্যাচের 1-2 দিন আগে চলে আসতে পারে আফগানিস্তানের ম্যাচের আগে, তবে সে বলছে যে সেই ম্যাচটা খেলতে চায়। এটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। আমরা ওদের ক্লাবের সাথে কথা বলেছি, ওদেরকে আমরা জানিয়েছি যে আমাদের এই ম্যাচে 2 ম্যাচের জন্য দরকার। এই ফাহমিদুলের যে ম্যাটারটা, যেহেতু সে 2টা ইয়েলো কার্ড পেয়েছে, নেক্সট ম্যাচ অফ থাকবে। আর যেহেতু প্রদর্শনী ম্যাচ আমাদের 13 তারিখ, আফগানিস্তান কোচ যদি মনে করে, কোচ যদি তার প্ল্যানিং অনুযায়ী রাখে, আমাদের তরফ থেকে কোনো না নাই। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ভেন্যু নিয়ে দেখা দিয়েছে জটিলতা। 14 নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে ব্যস্ততা থাকবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের। তবে এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে 13 নভেম্বর জাতীয় স্টেডিয়ামকে ম্যাচ ভেন্যু হিসেবে ঘোষণা দিয়েছে বাফুফে। যদিও সমঝোতার মাধ্যমে স্টেডিয়াম পাওয়া নিয়ে আশাবাদী ফেডারেশন। আর্চারিরও একটা টুর্নামেন্ট আছে, তো গতকালকেও তাদের সাথে আমাদের একটা কথা হয়েছে এবং মন্ত্রণালয়ের মাধ্যমে কথা হচ্ছে। তো আশা করি যে এই ম্যাচটা আমরা ঢাকা স্টেডিয়ামে খেলতে চাই, হয়তো পারস্পরিক সমঝোতার মাধ্যমে এটা হয়ে যাবে। আফগানিস্তান ও ভারত ম্যাচ সামনে রেখে 30 অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরুর পরিকল্পনা বাফুফের। কোচ হাভিয়ের কাবরেরা দেশে ফিরলে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। বর্তমান জাতীয় দল আমাদের সম্ভাব্য তারিখ হলো 30 তারিখ। 30 তারিখ থেকে আমরা ক্যাম্প শুরু করব। এটা একদিন পিছাতে পারে, 30 তারিখ বা 1 তারিখ, এর মাঝামাঝি আমাদের প্ল্যানিং যে আমরা ক্যাম্পটা শুরু করব। আর ক্যাম্পটা আমরা ঢাকাতেই করবো। সন্ধ্যার পরে ওদের হয়তো কোনো ইভেন্ট থাকবে না, তারা যেটা বলেছে। তো আমাদের টিমের প্র্যাকটিস কোচ হয়তো ডিক্লেয়ার করবে প্র্যাকটিসটা কখন। এর আগেও তো আমরা প্র্যাকটিস শুরু করেছি 5টার সময়। এর আগে আমরা প্র্যাকটিস 5টা শুরু করতে হয়তো 1 ঘন্টা পিছিয়ে দিবে, ক্যাজুয়াল পুজোটা আমরা ঠিক করে নিব। ফিফা প্রীতি ম্যাচ খেলতে 10 নভেম্বর বাংলাদেশে আসবে আফগানিস্তান ফুটবল দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। হামজা সমিতদের পর এবার বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার ট্রেভর ইসলাম। শুরু হয়েছে তার পাসপোর্ট তৈরির কাজ। তবে এবছরই তার লাল সবুজের জার্সিতে খেলা হবে বলে জানিয়েছেন তার এজেন্ট। এছাড়া আরেক ফরওয়ার্ড জায়ান হাকিমেরও পাসপোর্ট তৈরির কাজ চলছে বলে জানান এজেন্ট আবিদ আনোয়ার। হামজা চৌধুরী, যিনি বদলে দিয়েছেন বাংলাদেশের ফুটবল নিয়ে সবার ভাবনা। প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার গল্প যেন নতুন এক অনুপ্রেরণা। তিনি দিন দিন আগ্রহ বাড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মাঝে। এবার আলোচনায় যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা আমেরিকার ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি লিগের ক্লাব স্ট্যানফোর্ড মেন্স সকার ক্লাবের ফরওয়ার্ড ট্রেভর ইসলাম। দুর্দান্ত ফিনিশিং ও পজিশনে ইতিমধ্যে নজর কেড়েছেন তিনি। লাল সবুজের জেনুইন নাম্বার 9-এর অভাবটা পূরণ হতে পারে তার মাধ্যমে। ট্রেভরের বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ চলছে পুরো দমে। ট্রেভর ইসলাম হচ্ছে ওই বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে, তো এই কারণে হচ্ছে, এবং ওর যেহেতু পাসপোর্ট নাই, ওর বাবার আর দাদার পাসপোর্ট আছে বাংলাদেশি, বাট এগুলো হচ্ছে হাতে লেখা পাসপোর্ট, অনেক বছর আগেই, যেটা কিনা ইনভ্যালিড হয়ে গেছে। তো
তো ওদের পাসপোর্টগুলো করতে হবে, তারপর হচ্ছে সে তার পাসপোর্টে কাজ করতে পারবে। আর এই মুহূর্তে ও হচ্ছে কিছু পরীক্ষা থাকার কারণে মানে এই বছর উইন্ডোতে পাওয়া তাকে সম্ভব না। এটা হয়তো আগামী বছর উইন্ডোতে যদি বাফুফে চায় আর হেড কোচ চায় সেক্ষেত্রে সম্ভব হবে। তবে এবছরই মাঠে দেখা যাবে না ট্রেভরকে। অন্যদিকে আরেক প্রবাসী ফরওয়ার্ড জায়ান হাকিমের বিষয়েও চলছে আনুষ্ঠানিক প্রক্রিয়া। তবে রয়েছে কিছু জটিলতা। সব বাধা পেরিয়ে শিগগিরই তাকে দেখা যেতে পারে জাতীয় দলের জার্সিতে। জায়ান হাকিম নিয়েও কাজ করতেছিলাম বা এখনো করতেছি। তো কিছু কিছু বিষয় থাকে যেগুলো কিনা আসলে বলাটা সমীচীন না আমাদের পক্ষে, কারণ আমি মনে করি যেগুলো বললে প্লেয়ারদের প্রাইভেসি ব্রিচ হয়। তো ধরেন একটা কাজ একটু স্লো যাচ্ছে মানে এই না যে আমরা ইচ্ছা করে কাজ স্লো করছি বা এখানে অন্য কোনো ইনফ্লুয়েন্স আছে বা অন্য কোনো কিছু একটা আছে যেটার কারণে কাজ হচ্ছে না, এমন বিষয়টা কখনোই না। ওর বাবা বা হচ্ছে দাদা পর্যন্ত করে অ্যালাউ করে ফিফা এখন। তো এগুলো হচ্ছে ওর ফেভারেই আছে। কিংবা আমরা সফলতার সহিত কাজ করতে পারছি, ইনশাল্লাহ আমরা জায়ান হাকিমেরটা শেষ করতে পারবো। বাংলাদেশের ফুটবলে হামজা শমীদদের পর এবার ট্রেভর ও জায়ান, এই দুই নাম নতুন আশার প্রতীক। তারা যোগ দিলে সমর্থকদের চিরচেনা সেই গোল সংকট কাটবে, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। তামিম হোসেন, সময় সংবাদ। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে 3-0 গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচটি ফিফা স্বীকৃত হলেও কৌশলগত কারণে ক্লোজ ডোর খেলেছে দুই দল। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ 1 গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দল আরও 2 গোল দেয়। 3-0 ব্যবধানে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডে 2টি প্রীতি ম্যাচ খেলবে। 1 যুগেরও বেশি সময় পর থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল ম্যাচ খেলল। 2013 সালে এশিয়ান কাপ বাছাইয়ে থাইল্যান্ড 9-0 গোলে বাংলাদেশকে হারিয়েছিল। এবার বাংলাদেশ হারল 3-0 গোলে। থাইল্যান্ডের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে আগামী 27 অক্টোবর। ভারতের ক্রিকেটে ফিক্সিংকে অপরাধ হিসেবে ঘোষণা করার জন্য এবার আদালতে শরণাপন্ন হল বিসিসিআই। ম্যাচ ফিক্সিংকে প্রতারণার শামিল বলে নথিপত্রে উল্লেখ করে বিসিসিআই। ব্যাট বলের লড়াইয়ে সবচেয়ে বড় কলঙ্কজনক এক নাম ফিক্সিং, যে কালো থাবায় নষ্ট হয় ক্রিকেটের সৌন্দর্য। তবে ফিক্সিং নামক সেই কালো থাবা থেকে ক্রিকেটকে বাঁচাতে মরিয়া বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড বিসিসিআই। ফিক্সিংয়ের কারণে প্রায়ই বিতর্কিত হয় ভারতের ক্রিকেট। বিভিন্ন সময় ঘরোয়া ক্রিকেট কিংবা জাতীয় দলের ক্রিকেটাররা এ ধরনের ন্যাক্কারজনক কাজে জড়িয়ে পড়েন। অপরাধ ধরা পড়ার পর বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান দেওয়া হলেও তাতেও ফিক্সিং থামানো সম্ভব হয়নি, যার কারণে এবার সোচ্চার অবস্থানে বিসিসিআই। ফিক্সিংকে অপরাধ হিসেবে ঘোষণা করতে আদালত পর্যন্ত পৌঁছেছে ভারত ক্রিকেট বোর্ড। আদালতে ইতিমধ্যে আবেদন করেছে কর্তৃপক্ষ। বিসিসিআইয়ের পক্ষ থেকে আইনি যুক্তিতে আদালতে বলা হয়, ম্যাচ ফিক্সিং বা ম্যাচ পাতানো প্রতারণার শামিল, যা ইতোমধ্যেই ভারতীয় দণ্ডবিধিতে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত। তাই সেটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত। ক্রিকেটকে কলঙ্ক মুক্ত রাখতেই বিসিসিআই এ উদ্যোগ নিয়েছে। আদালতের এই নথিপত্র হাতে পেয়ে সংবাদ প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি। মূলত অবৈধ বুকমেকার ও দুর্নীতিগ্রস্ত খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ভারতের ঘরোয়া ক্রিকেটে 2018-19 মৌসুমে কর্ণাটক রাজ্যের একটি স্থানীয় ক্রিকেট লিগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে বিসিসিআইয়ের এ ধরনের সিদ্ধান্ত। ফিক্সিংয়ের সে ঘটনায় 6 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর মধ্যে 2 জন ক্রিকেটার, 1 জন কোচ ও আরেকজন দলের মালিক। তবে 2022-এ মামলাটি ফৌজদারি অপরাধ হিসেবে খারিজ করে দেয় ভারতের দক্ষিণাংশের রাজ্যটির হাইকোর্ট। তবে এবার আবারও ফিক্সিংকে অপরাধ হিসেবে ঘোষণা করার জন্য আবেদন করেছে বিসিসিআই। গেল 14 অক্টোবর আদালতের রেজিস্ট্রারের কাছে দাখিল করা হয় নথিপত্র। সেখানে বিসিসিআই নিজেদের অবস্থান পরিষ্কার করে। ক্রিকেটে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের বিস্তার খেলাটির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। খেলার সৌন্দর্য নষ্টের সঙ্গে সত্যতা ও ন্যায্যতাকে ক্ষুণ্ণ করে বলে নথিতে উল্লেখ করা হয়। মোরল বোর্ডটির নিজেদের স্বচ্ছতা ও ক্রিকেটে নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই ফিক্সিংকে অপরাধ হিসেবে ঘোষণা করার জন্য আর্জি জানায়। তাজিন খন্দকার, সময় সংবাদ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝেই দলে পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া। বিশ্রাম দেয়া হয়েছে মার্নাস ল্যাবুশেনকে। স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথিউ কুহেনম্যান। দ্য অ্যাশেজ ক্রিকেটের 2 পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ধ্রুপদী লড়াই। আর এই টেস্ট সিরিজকে সম্মান ও গুরুত্বের সঙ্গে দেখে 2 দেশই। এই মুহূর্তে ভারতের সঙ্গে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে এরই মধ্যে প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা। সামনে রয়েছে 5 ম্যাচের টি-20 সিরিজ।
তবে ভারতের সঙ্গে সিরিজের মাঝেও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সব চিন্তা অ্যাশেজকে ঘিরে, যার জন্য তৃতীয় ওয়ানডের আগে স্কোয়াডে এনেছে পরিবর্তন। মূলত লাল বলের প্রস্তুতির জন্য শেষ ওয়ানডের স্কোয়াড থেকে বাইরে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ ব্যাটার মার্নাস লাবুশেনকে। ডাকা হয়েছে জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথিউ কুইনেম্যানকে। নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলা পেস অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডসের এখনো হয়নি আন্তর্জাতিক অভিষেক, আর প্রথম ওয়ানডের পর আবারও ডাকা হয়েছে বাহাতি স্পিনার কুইনেম্যানকে। অ্যাশেজের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে খেলছিলেন মার্নাস লাবুশেন। আবারও সেই দলে যুক্ত হবেন এই ব্যাটার। ওয়ানডে টিমে না থাকায় সেই প্রতিযোগিতায় খেলা চালিয়ে যাচ্ছিলেন স্টিভেন স্মিথ। মূলত শেফিল্ড শিল্ড দিয়ে অ্যাশেজের জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির আশা তাদের। শুধু ওয়ানডে সিরিজ নয়, টি-20 সিরিজেও দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। পূর্ব ঘোষিত স্কোয়াডে থাকা পেসার জশ হ্যাজেলউড 2টি টি-20 ম্যাচ খেলেই ছাড়বেন জাতীয় দল। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলবেন শন এবট। তৃতীয় টি-20 দিয়ে ইনজুরি কাটিয়ে দলে ফিরবেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া ভিন্ন ভিন্ন ম্যাচের জন্য ডাকা হয়েছে বেন ডারউইশ, জশ ফিলিপ ও মাহলি বোয়ার্ডম্যানকে। 29 অক্টোবর ক্যানভেরায় শুরু হবে ভারত অস্ট্রেলিয়ার 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20, যেখানে অজিদের অধিনায়কের দায়িত্বে থাকছেন মিচেল মার্শ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইপিএলে ভিন্ন ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। রাত 8টায় সান্ডারল্যান্ডের বিপক্ষে লড়বে ব্লুজ, আর 10:30টায় রেড ডেভিলসের প্রতিপক্ষ ব্রাইটন। চলতি মৌসুমের শুরুটা খুব একটা প্রত্যাশিত হয়নি জায়ান্ট চেলসির। তবে ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়ী দলটা ফিরে পেয়েছে তাদের ছন্দ। টানা 4 ম্যাচ জয়ের পর সেই ধারা ধরে রাখার চ্যালেঞ্জ এবার চেলসির সামনে। ইপিএলের নতুন মৌসুমের শুরুর ম্যাচ হারলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় চেলসি। এরপর যদিও জয় হার মিলেই ছিল গল্পটা, তবে সম্প্রতি ভালো ছন্দে আছে ব্লুজ। নিজেদের খেলা শেষ 4 ম্যাচের সবকটিতে জয়ের দেখা পেয়েছে এনজো মারেস্কার দল। এবার তাদের সামনে আরও এক জয় তুলে নেওয়ার সুযোগ। অপেক্ষাকৃত কম শক্তিশালী সান্ডারল্যান্ডের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না চেলসি। লম্বা সময় পর ইপিএলের সুযোগ পাওয়া সান্ডারল্যান্ড চলতি মৌসুমে আছে ভালো অবস্থানে। এখন পর্যন্ত খেলা 8 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে টেবিলের 7-এ অবস্থান দলটার। সমান পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আছে চেলসি। তাই প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই এনজো মারেস্কার দলের। এই ম্যাচের আগে নিজেদের সেরা প্রস্তুতি ঝালিয়ে নিতেই মনোযোগী ফুটবলাররা। লম্বা একটা ইনজুরি তালিকা নিয়ে বেশ চিন্তিত কোচ মারেস্কা। গার্নাচো, জেমস, কুকুরেলা, সানচেজ সহ আরও বেশ কয়েকজন আছেন ইনজুরিতে। তবে সেসব নিয়ে না ভেবে সান্ডারল্যান্ডের বিপক্ষে শক্ত রক্ষণ করে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা চেলসির। পরিসংখ্যানে এগিয়ে আছে ব্লুজেই। দুই দলের শেষ 15 বারের দেখায় 10 জয় নিয়ে জয়ের পাল্লাটা ভারী চেলসিরই। আর ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চাইবে মারেস্কা বাহিনী। এদিকে আরেক ম্যাচে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রেড ডেভিলস। নিজেদের খেলা শেষ 2টি ম্যাচে জয় তুলে নিয়েছে রুবেন আমোরিমের দল। তবে লড়াইটা এবার টেবিলের 9 ও 10-এ থাকা দুই দলের। 13 পয়েন্ট নিয়ে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড, আর 12 পয়েন্ট নিয়ে পরের অবস্থানে আছে ব্রাইটন। এবার ঘরের মাঠে, তাই ব্রাইটনকে হারাতে মুখিয়ে রেড ডেভিলস। তবে মাজরাউ, জশুয়া জিরক্সি, মাইনু, ডর্গু, সেস্কোদের চোট বড় চিন্তার কারণ রুবেন আমোরিমের জন্য। যদিও ঘরের মাঠে প্রতিপক্ষকে হারাতে বদ্ধপরিকর ম্যানচেস্টার ইউনাইটেড। তাজিন খন্দকার, সময় সংবাদ। এদিকে ফরাসি লিগে ব্রেস্টের বিপক্ষে নামবে পিএসজি। ম্যাচ শুরু হবে শনিবার রাত 9টায়। বুন্দেসলিগায় সন্ধ্যা 7:30টায় মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। লিগ ওয়ানের সময় ভালো কাটছে না পিএসজির। গেল ম্যাচে ঘরের মাঠে পয়েন্ট হারিয়েছে তারা, ড্র করেছে তার আগের ম্যাচেও। ব্রেস্টের বিপক্ষে তার পুনরাবৃত্তি ঘটলে লিগ ওয়ানের শীর্ষস্থান হারাবে লা প্যারিসিয়ান। লিগের শেষ 3 ম্যাচ থেকে পিএসজির জয় মাত্র 1টি। অ্যাওয়ে ম্যাচের পরিসংখ্যান আরও ভয়াবহ, 2 ম্যাচ খেলে আনতে পেরেছে মাত্র 1 পয়েন্ট। এমন নড়বড়ে অবস্থার মাঝে ব্রেস্টের মাঠে খেলতে যাচ্ছে লুই এনরিকের শিষ্যরা। তবে লিগে তাদের সময় ভালো না কাটলেও দুর্দান্ত সময় চলছে চ্যাম্পিয়ন্স লিগে। সবশেষ ম্যাচে বায়ার লেভারকুসেনকে দিয়েছে 7 গোলের লজ্জা। তার আগে বার্সেলোনার বিপক্ষেও জয় আছে পিএসজির। ব্রেস্টের মুখোমুখি হওয়ার আগে এখান থেকে অনুপ্রেরণা খুঁজতে পারে চ্যাম্পিয়নরা। মৌসুমের শুরু থেকে ইনজুরি বয়ে বেড়ানো দলটা নিস্তার পায়নি এখনো। হ্যামস্ট্রিংয়ের চোট ছিটকে দিয়েছে হুয়াও নেভেসকে। হিপের ব্যথায় খেলতে পারবেন না ফাবিয়ান রুইজ। এছাড়াও ওসমান দেম্বেলের মাঠে নামা নিয়েও আছে শঙ্কা।
স্ট্রাসবুর্গের বিপক্ষে পিএসজি রক্ষা পেয়েছিল গনসালো রামোস আর স্যানি মায়োলো ম্যাজিকে। এই ম্যাচেও তাদের উপরই আস্থা লুই এনরিকের। তাছাড়া বারকোলা ফর্মে থাকায় কিছুটা নির্ভর ম্যানেজমেন্ট। সব মিলিয়ে ব্রেস্টকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখতে বদ্ধপরিকর লা প্যারিসিয়ান। এদিকে লিগ ওয়ানে পিএসজির অবস্থান নড়বড়ে হলেও বুন্দেসলিগায় ঠিক তার বিপরীত অবস্থান বায়ার্ন মিউনিখের। সবশেষ ম্যাচে জয় তুলে নিয়ে রীতিমতো উঠছে ভিনসেন্ট কোম্পানি শিষ্যরা। বরুসিয়া মনশনগ্লাডবাখের বিপক্ষে এই ম্যাচেও তার ধারাবাহিকতা রাখার প্রত্যয় বাভারিয়ানদের। চলতি মৌসুমে টানা 12 ম্যাচ অপরাজিত বায়ার্ন মিউনিখ। ভিনসেন্ট কোম্পানি দায়িত্ব নেয়ার পর টানা 19 ম্যাচ তাদের হারের তিক্ততা দিতে পারেনি কেউই। লিগ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গাতেই ওদের আধিপত্য। ছন্দে থাকা বায়ার্নের এই ম্যাচে কিছুটা ভাবনায় হ্যারি কেনকে নিয়ে। চোট থাকায় তাকে ছাড়াই একাদশ সাজানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার পাচ্ছে না বাভারিয়ানরা। অবশ্য তাদের ছাড়াই দুর্দান্ত পারফর্ম করে চলেছে বায়ার্ন মিউনিখ। এসএম ইকবাল, সময় সংবাদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে মাঠেই নামতে পারেননি এনরিক। তবে দ্রুতই ব্রাজিলিয়ান ইয়াংস্টারকে সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন কোচ শাবি আলোনসো। 6 বছরের চুক্তিতে 2024 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড খ্যাত এনরিক। এরপরে ক্যারিয়ারে নানা চড়াই উতরাই পার করেছেন এই ফুটবলার। ইনজুরিতে পড়ে অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। ফিরলেও ছিলেন সাইড বেঞ্চে। কার্লো অ্যানচেলত্তির অধীনে টুকটাক সুযোগ পেলেও এখন পর্যন্ত রিয়ালের নতুন কোচ শাবি আলোনসোর অধীনে মাঠে নামতে পারেননি এনরিক। ক্লাব বিশ্বকাপে ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান তারকা এই মৌসুমের শুরু থেকেই ছিলেন রিয়াল মাদ্রিদের স্কোয়াডে। তার উপর লস ব্লাঙ্কোদের প্রত্যাশাও বেশ বড়। নতুন মৌসুমে পেয়েছেন রিয়ালের আইকনিক নাম্বার 9 জার্সি। তবে মৌসুমের শুরু থেকে পুরো ফিট হলেও এখনও শাবির আস্থা অর্জন করতে পারেননি 19 বছর বয়সী এই ফুটবলার। এরই মধ্যে গুঞ্জন উঠেছে গেম টাইম পেতে রিয়াল ছাড়তে চান এনরিক। তার লক্ষ্য 2026 বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে জায়গা করে নেওয়া। তবে রিয়ালের জার্সিতে খেলতে এনরিককে এখনই হাল না ছাড়তে বললেন রিয়াল কোচ শাবি। রিয়াল মাদ্রিদে এটা খুবই স্পষ্ট যে সবাই একাদশে সুযোগ পেতে চায়, সবাই খেলতে চায়, আর তরুণ ফুটবলাররা তো সুযোগের জন্য মুখিয়ে থাকে। ম্যাচের উপর নির্ভর করে এখন এনরিককে সুযোগ দেয়া কঠিন। তাকে ধৈর্য ধরতে হবে, একই সঙ্গে প্রস্তুত থাকতে হবে। তাকে বুঝতে হবে সে রিয়াল মাদ্রিদে আছে, তারও আসবে। এদিকে ধারে এলেও বার্সেলোনায় থেকে যেতে চান মার্কাস রাশফোর্ড। চলতি মৌসুমের শুরুতে অ্যাস্টন ভিলা থেকে ধারে বার্সেলোনায় যোগ দেন এই ইংলিশ ফরওয়ার্ড। আর বার্সাতে এসেই নিজেকে খুঁজে পেয়েছেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত 12 ম্যাচ খেলে 5 গোলের পাশাপাশি পেয়েছেন 4টি অ্যাসিস্ট। আর তাতেই লোন শেষে বার্সেলোনাতে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন রাশফোর্ড। ESPN-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। আমি এই ক্লাবে ফুটবলটাকে খুব উপভোগ করছি। বার্সেলোনা আমাকে বদলে দিয়েছে। প্রত্যেক ফুটবলারের জন্য এই ক্লাবের হয়ে খেলা সম্মানের। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আমার 23 বছরের সম্পর্ক, কিন্তু জীবনে পরিবর্তন প্রয়োজন। আমি ধার শেষে বার্সেলোনার হয়ে খেলতে চাই। 2028 সাল পর্যন্ত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি রয়েছে মার্কাস রাশফোর্ডের। তবে রুবেন অ্যামোরিমের অধীনে রেড ডেভিলসদের সঙ্গে কোনো ভবিষ্যৎ দেখছেন না তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড এই ফুটবলারের জন্য 40 মিলিয়ন ইউরো দাবি করলেও বার্সা চাইলে 28 মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে স্থায়ী করতে পারবে রাশফোর্ডকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বগুড়ায় শুক্রবার বিকেলে ওয়ালটন প্লাজা প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ও বগুড়া সোনালী অতীত ফুটবল ক্লাব। আরও জানাচ্ছেন আব্দুল আওয়াল। সোনালী অতীতের প্রবীণ খেলোয়াড়দের পায়ে বল গড়ানোর এই বিকেল যেন বগুড়াবাসীর মনে জাগিয়ে দেয় ফুটবলের নস্টালজিয়া। ওয়ালটন প্লাজা প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় সোনালী অতীত ফুটবল ক্লাব বগুড়া ও সোনালী অতীত ফুটবল ক্লাব ঢাকা। মাঠে নেমেই দুদলে দেখায় দুর্দান্ত ফুটবল নৈপুণ্য। প্রথমার্ধে গোলের সুযোগ এলেও কেউই পারেনি জালে বল জড়াতে। গোলশূন্য অবস্থাতে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয় অর্ধেও চলে উত্তেজনাপূর্ণ লড়াই, তবে শেষ পর্যন্ত ম্যাচ করায় গোলশূন্য ড্রতে। তবে খেলার ফলের চেয়েও বড় ছিল বন্ধুত্বের বার্তা। শেষে আয়োজকরা সম্মানসূচকভাবে ঢাকার সোনালী অতীত ফুটবল ক্লাবকে বিজয়ী ঘোষণা করে। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আমরা এটা খেললাম একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের জন্য নিদর্শন স্বরূপ। আমাদের ইয়ং জেনারেশন বুঝতে পারবে যে সিনিয়ররা কিরকম খেলা খেলছে,
সেটা দেখে জুনিয়ররা খেলা শিখবে। যারা ন্যাশনাল টিমে খেলছে তারা এসে এখানে যে খেলাটা অংশগ্রহণ করছে এটা আসলে একটা উন্মোচনা। খুবই উপভোগ করেছি এবং সামনে আরও এই ধরনের অনুষ্ঠান যদি আরও হয় তো আমরা আরও সুন্দরভাবে উপভোগ করব। অতিথিরা জানালেন আগামীতে ফুটবলের ঐতিহ্য টিকিয়ে রাখতে তাদের উদ্যোগ চলমান থাকবে। এই ধরনের টুর্নামেন্ট বা এই ধরনের একটা প্রীতি ম্যাচ ডেফিনেটলি ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করবে অনেক স্ট্রংলি, এবং আমিও চাই যে এই ধরনের ফুটবলের প্রতি সাপোর্টের মাধ্যমে অনেক ইয়াং ট্যালেন্ট বাংলাদেশের ন্যাশনাল টিমে উঠে আসুক বা সবাই ইন্সপায়ার হোক বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার জন্য, যাতে ফিউচারে বাংলাদেশ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টিম হয়। নতুন যে খেলোয়াড়রা আজকে যারা যুবক খেলবে বা ডিস্ট্রিক্ট টিমে খেলবে তারা কিন্তু অনুপ্রাণিত হবে। ডেফিনেটলি এই সিনিয়র খেলোয়াড়দেরকে দেখে তারা যথেষ্টভাবে অনুপ্রাণিত হবে। এর ভিতর দিয়ে কিন্তু সামনের ফুটবল সামনে এগিয়ে যাবে। খেলায় অংশ নেওয়া দুই দলকে উপহার হিসেবে ওয়ালটনের রেফ্রিজারেটর ও টেলিভিশন দেওয়া হয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বাংলাদেশ রোল বল অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে রোড টু ওয়ার্ল্ড কাপ রোল বল চ্যাম্পিয়নশিপ। দিনব্যাপী প্রতিযোগিতায় 5টি জেলা ও 17টি ক্লাবের মোট 240 জন খেলোয়াড় অংশ নেন। এখান থেকে জাতীয় দল গঠনের জন্য বাছাই করা হবে মোট 30 জন খেলোয়াড়। আগামী 14 থেকে 18 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে 34টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে রোল বল বিশ্বকাপ। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ জাতীয় রোল বল দল। রাজধানীর জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এই ছিল খেলার সময়।